প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র কি, গ্রাহামের ব্যাপন সূত্র কি, গ্যালিসকের চাপীয় সূত্রটি, তারপরে মূল ভগ্নাংশ আংশিক চাপ, উৎকণ তাপমাত্রা, বোল্টজম্যান ধ্রুবক, সন্ধি চাপ, সন্ধি তাপমাত্রা এবং সন্ধি আয়তন। এর মানে হলো আসলে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, তবে এগুলো ইম্পর্টেন্ট। হয়তো আমরা পরে গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ দেখব, ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদন, গাণিতিক প্রতিপাদন দেখব। তাহলে আমরা প্রথমে আসলে তাদের বেসিকটা এবং ছোট ছোট প্রশ্নোত্তরগুলো জেনে নিই। আচ্ছা, প্রথমে আমরা দেখছি ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন প্রশ্ন হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র জিনিসটা আসলে কি। আমি যদি আপনাকে একটু বলি, খেয়াল করেন, মনে করেন এটা একটা আবদ্ধ পাত্র। এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। তবে শর্ত হইল এই গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়াহীন। তো পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ, মনে করি এই তিনটা গ্যাসের মোট চাপ হইল পি। মোট চাপ হইল কি? পি। উনি বলছেন পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এখন প্রশ্ন হলো উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ কি? স্যার, আংশিক চাপটা হইল ওই তাপমাত্রায় আমি যদি এই জায়গা থেকে বি এবং সি গ্যাসকে বের করে দিই, তাহলে এ গ্যাস একটা চাপ দিবে না? দিবে তো। অর্থাৎ একাধিক গ্যাস মিশ্রণ যে আছে ওই মিশ্রণ থেকে আমি একটা উপাদান থেকে বাকি উপাদানগুলো বের করে দেবো ওই আয়তন এবং ওই তাপমাত্রায়। তাইলে ওই গ্যাসটা যে চাপ দিবে সেটা তার আংশিক চাপ। তাইলে এ গ্যাস যে চাপ দিবে সেটাকে ধরে আমরা পি এ। অনুরূপভাবে আমরা কি করব? খেয়াল করেন, অনুরূপভাবে মনে করেন আমরা এ এবং সি কে বের করে দিই, তাহলে বি একটা চাপ দিবে, তাহলে এটা তার আংশিক চাপ। তাহলে বি গ্যাসের আংশিক চাপ হইল গিয়া পিবি। সেম অনুরূপভাবে আমরা কি করতে পারি? এ এবং বি বের করে দিয়ে সিটাকে রেখে দিলাম, তাহলে সি একটা চাপ দিবে, সেটা তার আংশিক চাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। উনি বলছেন যে এই মোট চাপ পি ইজিক্যাল টু তার আংশিক চাপের সমষ্টির সমান। এই হইল অর্থাৎ পি ইজিক্যাল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি। আমরা চাইলে এটাকে 1-2 ধরতে পারতাম। পি ইজিক্যাল টু পি ওয়ান, মানে পি প্রথম গ্যাসের চাপ যদি আমরা ধরি পি ওয়ান, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ পি টু, তাহলে পি থ্রি, এক কথাই। তাইলে আসলে কি হইল, আমরা যদি সূত্রটা একটু লিখি, যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ, অর্থাৎ পরস্পর বিক্রিয়াহীন কোন মিশ্রণের ক্ষেত্রে একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান দিতে পারেন, সমষ্টির সমান, অথবা আংশিক চাপ সমূহের দিতে পারতেন সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি বলি, ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো, আমি ল্যাঙ্গুয়েজ আর লিখতেছি না, যে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ যদি পি হয়, তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ যদি আসলে পি ওয়ান, পি টু, পি থ্রি হয়, তাহলে মোট চাপ পি ইজিক্যাল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। এই হইল আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমরা কি বুঝলাম? পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এখন এই ঘটনাটা ঘটবে আসলে নির্দিষ্ট তাপমাত্রায়। কি তাপমাত্রায়? নির্দিষ্ট তাপমাত্রায়। এই যে ঘটনাটা ঘটবে এটা স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায়। তা আমরা স্থির তাপমাত্রায় ধরতে পারি অথবা নির্দিষ্ট তাপমাত্রায়। স্থির তাপমাত্রা বা নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে এই জায়গায় আমরা আসলে লিখে ফেলবো যে নির্দিষ্ট তাপমাত্রায়। এই কথাটা অবশ্যই আপনি লিখবেন সংজ্ঞার মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এই হইল আসলে আমার ডাল্টনের আংশিক চাপ সূত্র। আশা করি আমরা বুঝতে পারছি। নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় আপনি বলবেন আর কি। ওকে স্যার, তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা বুঝতে পারছি। এখন আসেন
পরেরটা হলো গ্রাহামের ব্যাপন সূত্র কি? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। স্যার, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা হলো, আমি যদি গাণিতিক রূপটা লিখি, আর সমানুপাতিক 1/√m একটা সূত্র আছে, বা আর সমানুপাতিক 1/√d। আচ্ছা, উনি বলছেন কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক অথবা মূলার বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটাই গ্রাহামের ব্যাপন সূত্রটা আসলে এরকমই ছিল যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, স্থির তাপমাত্রা ও চাপে আমরা যদি লিখি, আমরা স্থির তাপমাত্রা অবশ্যই লিখব, স্থির, এই জায়গায় স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের ব্যাপন হার, ব্যাপন হার এটা দুইভাবে বলা যায়, ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অথবা মূলার বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলবো যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটির মূলার বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, তার ব্যাপন হার গ্যাসটির মূলার বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে, তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার যদি, অর্থাৎ আমরা এই জায়গায় লিখতে পারি, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার যদি আর হয় এবং মূলার বর যদি এম হয়, তাহলে সূত্রটা হবে কি আর সমানুপাতিক 1/√m। অথবা এই এম এবং ডি এর মধ্যে আসলে সম্পর্ক কি বলেন তো? আণবিক ভর এবং ঘনত্ব হলো একক আয়তনে বস্তুর ভর, ডি ইজিক্যাল টু কি দা m/b। আমরা যদি এটাকে অনুপাত করি যে একক আয়তনের বরটাই আসলে তার কি দা ঘনত্ব, এই যে বর আছে এটাকে যদি আমি ভি দিয়ে ভাগ করি তাইলে আসলে ঘনত্ব পাবো। এটার একাধিক রূপ আছে, এটা আমরা বিস্তারিত গ্রাহামের ব্যাপন সূত্রতে পড়বো। এখন এই মুহূর্তে আমার জানা দরকার, আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটির মূলার বরের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক অথবা গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আশা করি আমরা এটা পারবো, গ্রাহামের ব্যাপন সূত্র। এখন আমরা দেখব গেলুসেকের চাপীয় সূত্র কি? গেলুসেকের চাপীয় সূত্র, আমি যদি হেডলাইনটা একটু দিই, গেলুসেকের চাপীয় সূত্র। গেলুসেকের সাথে আপনারা জানেন চার্লসের সূত্রর একটা মিল আছে, অর্থাৎ আসলে একই জিনিস ওনারা দুজনে বুঝাইতে থাকে। তো গেলুসেকের চাপীয় সূত্রটা আসলে কি ছিল? আমরা যদি চার্লসের সূত্রটা মনে রাখি যে স্থির আয়তনে নির্দিষ্ট করে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি একটু লিখি যে স্থির আয়তনে এই সূত্রগুলো লেখার সময় আপনি আসলে কোন সময় কোনটা স্থির অথবা নির্দিষ্ট ওইটা একটু মাথায় রেখেন। স্থির আয়তনে নির্দিষ্ট বরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট করে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমি যদি বলি তার গাণিতিক রূপটা, অর্থাৎ পি সমানুপাতিক টি। এটা কখন হয়? যখন বি স্থির, অর্থাৎ আয়তনটা কি থাকবে? স্থির থাকবে। তো ঠিকই তো আছে, স্থির আয়তনে কোনো গ্যাসের তাপমাত্রা আমি যত বাড়াইবো চাপ তত কি পাবে? বৃদ্ধি পাবে। বা এটা চাইলে আপনি একটু গাণিতিক রূপ পি সমান সমান কে টি, কে সমানুপাতিক ধ্রুবক, বা পি বাই টি সমান সমান কে। যদি এটা হয় অর্থাৎ চাপ এবং তাপমাত্রা অনুপাত ধ্রুবক, এখন আপনি যদি বলেন যে ব্যাখ্যার ক্ষেত্রে যে T1 কোনো গ্যাসের T1 T2 ও T3 তাপমাত্রায়, T3 তাপমাত্রায় মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তার চাপ কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাপমাত্রায় T1 T2 T3 তাপমাত্রায় চাপ P1 P2 ও P3 হলে
আমরা কি লিখতে পারি, P1/T1 সমান P2/T2 সমান কে, এটা একটা সূত্র হইতে পারে। তাহলে গেল কি, গেলিশকের চাপীয় সূত্রটাও আমরা আশা করি পারবো। এখন আসেন মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ, মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ। তাহলে চলুন আমরা একটু দেখি মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ জিনিসটা আসলে কি। মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ এটা আমরা একসাথেই পড়ে ফেলবো। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাথে আসলে সম্পর্কযুক্ত, এটার প্রতিপাদন আছে মূল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক, এটা আমরা পড়বো হয়তো পরে বড় প্রশ্নের মধ্যে। আচ্ছা, এখন আসেন মূল ভগ্নাংশ ও আংশিক চাপ। স্যার মূল ভগ্নাংশটা আসলে কি, এটাও আমি একটু বুঝাইতে চাই আপনাকে। মনে করেন এই একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একাধিক গ্যাস আছে, মনে করেন এ বি সি, এদের মোট মূল সংখ্যা, এই তিনটা গ্যাসের মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা আমরা কি ধরবো, সমান এন। মোট মূল সংখ্যা কি এন। আচ্ছা, এদের উপাদান গ্যাস সমূহের আমি যদি বলি যে এ এর মূল সংখ্যা হইব এন এ, বি এর মূল সংখ্যা কি হবে এন বি, এবং সি এর মূল সংখ্যা হবে কি এন সি। তাইলে এখন আমি যদি বলি যে এ গ্যাসের মূল ভগ্নাংশ আসলে কি, এ গ্যাসের মূল ভগ্নাংশ, যে কোনো গ্যাসের মূল ভগ্নাংশ সমান কি জানেন, এই মোট মূল সংখ্যার মধ্যে মনে করেন এন এ প্লাস এন বি প্লাস এন সি, এর মধ্যে এ কত মূল আছে, অর্থাৎ কোনো একটি উপাদান গ্যাসের মূল সংখ্যা, কোন এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেম ওই যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের ক্ষেত্রে। অর্থাৎ কোনো একটি উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে আসলে কি বলা হয়, মূল ভগ্নাংশ বলে। এখন আমি যদি বলতে চাই যে বি গ্যাসের মূল ভগ্নাংশ কি, বি গ্যাসের মূল ভগ্নাংশ আপনারা যদি বলেন তো কি হবে বলেন তো, এই মূল ভগ্নাংশকে আবার এক্স দ্বারা প্রকাশ করা যায়। আমরা যদি এটাকে এক্স দিয়ে প্রকাশ করি, মনে করেন এক্স বি, তাহলে কি হবে এন বি আর নিচে হবে কি এন এ প্লাস এন বি প্লাস এন সি, অথবা এন বি বাই এন, এই যে এইটা লিখলে হয়। আমি তো এই যে এন এ এন বি এন বি সি সমান কি এন না, তাইলে কি আমরা আসলে মূল ভগ্নাংশ সংখ্যাটাও পারলাম বা বুঝতে পারছি আশা করি। তাইলে কি বলবেন যে মূল ভগ্নাংশের সংখ্যাটা আসলে কি, আমরা কি লিখবো, আমি তো আপনাদের পিডিএফ দিব অবশ্য। তাইলে মূল ভগ্নাংশের সংখ্যাটা এরকম যে কোনো মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যা, কোনো মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যা এবং মোট মূল সংখ্যার অনুপাতকে ওই গ্যাসের মূল ভগ্নাংশ বলে। কোনো মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যা, কোনো মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যা, একটি উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে, এবং মিশ্রণের মোট মূল সংখ্যা অনুপাতকে ওই মিশ্রণের এবং মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে, মোট মূল সংখ্যার অনুপাতকে ওই গ্যাসের মানে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলে। তাইলে আমরা কি বলবো, ওই উপাদানের মূল ভগ্নাংশ বলে, এটা বলতে হবে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলে, মূল ভগ্নাংশ বলে। আচ্ছা, তো কোন মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণে মোট মূল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের কি বলা হয়, মূল ভগ্নাংশ বলে। এই যে একটু আগে বললাম, যেমন এ গ্যাসের মূল ভগ্নাংশ কি এ এর মূল সংখ্যা বাই মিশ্রণের মোট মূল সংখ্যা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। অর্থাৎ মূল ভগ্নাংশ হইল গিয়া একটি উপাদানের মূল সংখ্যা বাই মোট, আমরা যদি বাংলায় লিখি যে কোনো গ্যাসের মূল ভগ্নাংশ সমান, কোনো গ্যাসের মূল ভগ্নাংশ সমান একটি উপাদানের মূল সংখ্যা বাই মিশ্রণের মোট মূল সংখ্যা, এবং এর কোনো একক থাকবে না, এই মূল সংখ্যা কি থাকবে না, কোনো একক থাকবে না। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আসেন আংশিক চাপ, সেম জিনিস। স্যার আংশিক চাপ অলরেডি আমরা বুঝছিলাম, এই যে একটু আগে যদি আমরা করি, তো আমরা মূল ভগ্নাংশ টপিকটা বুঝতে পারছি আশা করি। এখন আসেন আংশিক চাপ জিনিসটা আমি আবার একটু
আমাদের প্রয়োজনের তাগিদ আমরা একটু বুঝে নিই। আংশিক চাপ, আমি আপনাদের অবশ্যই নোট দিব পিডিএফ, তো এই জায়গা থেকে দেখে নেবেন। আংশিক চাপ, আচ্ছা এই জায়গায় এ গ্যাসের আংশিক চাপ কি পি এ, বি গ্যাসের আংশিক চাপ কি পিবি এবং সি গ্যাসের আংশিক চাপ কি পিসি। ডাল্টনের আংশিক চাপ সূত্র ছিল কি পি সমান পি এ প্লাস পিবি প্লাস পিসি। এখন ডাল্টনের আংশিক চাপ দুই বা ততোধিক গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া না করে, তারা পরস্পর, হ্যাঁ ওই যে দুই বা ততোধিক গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া না করে, পাশাপাশি অবস্থান করে, তখন ওই তাপমাত্রায় কোনো একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে, ওই তাপমাত্রায় কোনো একটি উপাদান যদি মিশ্রণের মোট আয়তন দখল করে, তখন ওই গ্যাসটি যে চাপ দিবে সেটাই তার আংশিক চাপ। স্যার কথাটা বুঝেন, দুই বা ততোধিক পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান যদি ওই তাপমাত্রায় ওই আয়তন দখল করে, ওই সম্পূর্ণ আয়তন দখল করে, তখন ওই উপাদান গ্যাসটি যে চাপ দিবে সেইটাই তার কি আংশিক চাপ। এটাই অর্থাৎ এই পাত্রের মধ্যে মনে হয় তিনটা কি আছে, গ্যাস আছে, এরা পরস্পর বিক্রিয়াহীন এ বি সি। তখন আমি যদি সি এবং বি কে বের করে দিই, তখন এ যে চাপ দিবে সেটাই তার আংশিক চাপ পি এ। এখন আমি যদি এ এবং সি বের করে দিই, তখন বি যে চাপ দিবে সেটাই তার কি আংশিক চাপ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাইলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যালুসেকের সূত্র, মূল ভগ্নাংশ এবং মোট চাপ, এইগুলো আসলে আমাদের সংজ্ঞা বর্ণনা রিডিং টাইপের কোয়েশ্চন, আমরা একটু দেখে নেব এখন। তাহলে চলুন এখন আমরা প্রশ্নগুলো দেখি। উৎকম তাপমাত্রা, বোল্টজম্যান ধ্রুবক, সন্ধি চাপ, সন্ধি তাপমাত্রা ও সন্ধি আয়তন কাকে বলে, এগুলো মোটামুটি বর্ণনামূলক কোয়েশ্চন। আমি একটু বুঝিয়ে দিই, আমি বোর্ডে লিখেও রাখছি দুইটা। যে উৎকম তাপমাত্রা আসলে কি, প্রত্যেক গ্যাসের এমন একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ওই তাপমাত্রার নিচে যদি আমি গ্যাসটাকে সম্প্রসারিত করি তাহলে গ্যাসটা তরল হবে। ওই যে জুল থমসন প্রভাবের কথা আপনি যদি একটু চিন্তা করেন। আবার ওই তাপমাত্রার উপরে যদি আমি সম্প্রসারিত করি, তখন তার তাপমাত্রাটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওই নির্দিষ্ট তাপমাত্রাকে আসলে কি বলা হয়, উৎকম তাপমাত্রা। স্যার আপনি একটু ফলো করেন, উৎকম তাপমাত্রা আসলে কি, যে প্রত্যেক গ্যাসের এমন একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের নিচে যদি আমি কোনো গ্যাসকে সম্প্রসারিত হইতে দিই, তখন সেটা তরল হয়ে যাবে বা শীতলীকৃত হবে। আবার ওই তাপমাত্রার উপরে যদি আমি তাকে সম্প্রসারিত করি বা সম্প্রসারিত হইতে দিই, তাহলে সে কি হয়ে যাবে, তার ওই গ্যাসের টেম্পারেচার কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওই তাপমাত্রাকে আসলে উৎকম তাপমাত্রা বলে। আমি একটু লিখে রাখছি যে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট তাপমাত্রা আছে, সুনির্দিষ্ট তাপমাত্রা আছে। এর নিচে সম্প্রসারিত হতে দিলে গ্যাসটি কি হবে, শীতল হয়, এবং এর উপরে সম্প্রসারিত হতে দিলে গ্যাসটি কি হবে, উত্তপ্ত হয়ে ওঠে। ওই তাপমাত্রাকে তার উৎকম তাপমাত্রা বলে। যেমন হাইড্রোজেনের উৎকম তাপমাত্রা হইল -80°C। অর্থাৎ আপনি হাইড্রোজেন গ্যাসকে যদি -80°C তাপমাত্রার নিচে সম্প্রসারিত হতে দেন, তখন সে কি হয়ে যাবে, তরল হয়ে যাবে, আর এর উপরে দিলে তার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, সেইটাই উৎকম তাপমাত্রা। আচ্ছা, পরে আছে কি বোল্টজম্যান ধ্রুবক। আসলে বোল্টজম্যান ধ্রুবকটা কার সাথে রিলেটেড, মোলার গ্যাস ধ্রুবক আর এর সাথে রিলেটেড। কি আর এর সাথে, এই বোল্টজম্যান ধ্রুবক আমরা কে দ্বারা প্রকাশ করি, K = R/Na। স্যার এই Na মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা মোলার গ্যাস ধ্রুবক জানি কি, এক মোল গ্যাসের ক্ষেত্রে কি মোলার গ্যাস ধ্রুবকের সংখ্যাটা মনে আছে যে এক মোল গ্যাসের ক্ষেত্রে সবার জন্য এই ধ্রুবকটা গ্যাস সমান হয়। অনেক এক মোলকে যখন আমি Na দ্বারা ভাগ করব, মানে আরেকটা মোল দিয়ে 6.0 × 10⁻20, তখন এটা কি 1 মোল, কি হচ্ছে 1 মোল। স্যার এটা হলো এক মোল গ্যাসের ক্ষেত্রে, তো এক মোল মানে 6.0 × 10⁻23। আমি ওই তাকে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করতেছি। এক মোল গ্যাসকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে আনসার হবে কি 1। অর্থাৎ এক অণু গ্যাসের জন্য, প্রতি অণু গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হলো বোল্টজম্যান ধ্রুবক। কথাটা কি বুঝতে পারছি? প্রতি অণু গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হলো বোল্টজম্যান ধ্রুবক। কারণ এই আরটা হইলো মোলার গ্যাস ধ্রুবক, এক মোল, এটাকে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করতেছি। তো এক মোল মানে 6.0 × 10⁻23, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.0 × 10⁻23। এটাকে ভাগ করলে আমি যে কাজ পাবো সেটাই আসলে কি বোল্টজম্যান ধ্রুবক। তাহলে সংখ্যাটা কি, প্রতি অণুর গ্যাসের জন্য সম্প্রসারণজনিত কাজ হলো বোল্টজম্যান ধ্রুবক। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসেন সন্ধি তাপমাত্রা। আমি যদি বলি যে CO2 এর সন্ধি তাপমাত্রা, CO2 এর সন্ধি তাপমাত্রা জানেন কত, 31.2°C, 31°C, দশমিকটা ধরলাম, 31°C।
কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি, আমরা দশমিকটা দিলে দিতে পারি, না দিলেও চলে। আচ্ছা দিয়ে দিই 1 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইড সন্ধি তাপমাত্রা আরেক নাম হলো সংকট তাপমাত্রা, মনে রেখে, সংকট তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা আরেক নাম কি? সংকট তাপমাত্রা। এখন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস বলতে আসলে কি বোঝায়? স্যার, কোনো একটা গ্যাসকে আমরা যদি চাপ প্রয়োগ করি, তাই আমরা জানি চাপ প্রয়োগ করে গ্যাসকে আসলে কি করা যায়? তরলে রূপান্তরিত করা যায়। ফর এক্সাম্পল, আমি যদি একটু জুল থমসন প্রভাব আপনাকে মনে করাই দিই যে স্যার এই বড় পাত্রের মধ্যে কি আছে? গ্যাস আছে। আমি কি করছি? এটাকে ছিদ্র দিয়ে আমি ছোট পাত্রের মধ্যে নিয়ে গেছি, টেম্পারেচার আমি সেম রাখার চেষ্টা করতেছি। এখন দেখেন এই যে অণুগুলো আছে, বড় পাত্রের অণুগুলা ছোট জায়গায় কি হয়েছে? আমি এইটাকে পাঠাই দিছি, তখন কি হবে? এই অণুগুলো আরো কাছাকাছি চলে যাবে না? কি হবে বলেন তো? এই বড় জায়গায় যে অণুগুলা ছিল, n সংখ্যক অণু ছিল, এগুলো পরস্পর থেকে দূরে সরে আছে, গ্যাসীয়। আমি কি করছি? এটাকে ছোট ছিদ্র পথে একটা ছোট জায়গায় নিয়ে গেছি। আচ্ছা, নিয়ে জায়গায় পিস্টন লাগাই দিলাম, সমস্যা নেই। স্যার, এখন এই জায়গায় কি হবে বলেন তো? এই গ্যাসটাকে যদি আমি এই জায়গায় প্রবাহিত করি, এই গ্যাসটাকে যদি আমি এই জায়গায় প্রবাহিত করি, এদিকে প্রবাহিত করলাম, আমি কি করলাম? এই বড় জায়গার গ্যাসটাকে ছোট জায়গায় কি করলাম? প্রবাহিত করলাম। এখন কি হবে? অণুগুলো আরো কাছাকাছি চলে আসবে, মানে তার আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে, আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে। এইভাবে আসলে সেটা কি? এটা যে জায়গায় গ্যাস, এই জায়গায় আমি কি তরলে রূপান্তরিত করতে পারি, আন্তঃআণবিক দূরত্ব কমে আন্তঃআণবিক শক্তি বাড়ায়। এখন এই যে চাপ বেশি হয়েছে, এখন আমি যদি এই এক্সপেরিমেন্টটা 31.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে করি বা তার নিচে করি, তাইলে আসলে সে তরল হবে, নতুবা তরল হবে না। কথাটা খেয়াল করেন যে সন্ধি তাপমাত্রা কাকে বলে? কোনো গ্যাসকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় উপরে, ওই নির্দিষ্ট তাপমাত্রার উপরে আপনি যত চাপই প্রয়োগ করেন না কেন, সে তরলে পরিণত হবে না। অথচ ওই তাপমাত্রায় বা তার নিচের টেম্পারেচারে আপনি প্রয়োজনীয় চাপ প্রয়োগ করলে সে তরলে রূপান্তরিত হবে। আমি যদি এই এক্সপেরিমেন্টটা, যে বড় পাত্রের মধ্যে যে গ্যাস আছে, এই গ্যাসটা আমি কি করলাম? ছোট পাত্রে নিয়ে গেলাম, তখন এটা আমি কত ডিগ্রিতে করা লাগবে? যদি 31-এর উপরে, মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করি, তখন আমি যতই চাপ প্রয়োগ করি না কেন বা যতই চাপ সৃষ্টি হয়, তখন ঠিক হবে না, তরলে রূপান্তরিত হবে না। তাহলে এই যে অর্থাৎ যে টেম্পারেচার বা তার নিচে করলে এটা সাকসেসফুল হবে, সেটাই আসলে কি? সন্ধি তাপমাত্রা। আমি যদি সংজ্ঞাটা বলি যে কোনো গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় না, অথচ ওই তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায় প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তাকে তরলে রূপান্তরিত করা যায়, ওই তাপমাত্রাকে কি বলা হয়? সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বলে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় আপনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিয়ে চাপ প্রয়োগ করলে সে গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসেন, আমি যদি বলি যে সন্ধি তাপমাত্রা গেল ব্যাপারটা, আমি সন্ধি তাপমাত্রার বিষয়টা ক্লিয়ার করলাম। এখন আসেন সন্ধি চাপ কি? সন্ধি চাপ। স্যার, সন্ধি চাপ কি? আপনি ওই কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেলসিয়াস সন্ধি তাপমাত্রায় নিয়ে তার মধ্যে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে। আপনি ওই তাপমাত্রায় নিয়ে ন্যূনতম, বেশি করা লাগবে, ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যাবে, সেই চাপটার নাম হলো 72.9 অ্যাটম। এটাকে বলা হয় সন্ধি চাপ। অর্থাৎ কোনো গ্যাসকে সন্ধি তাপমাত্রায় নিয়ে ন্যূনতম যে চাপ, অর্থাৎ সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়ে যায়, তাকে বলা হয় সন্ধি চাপ। এর মানে কি? আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে 31.1 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে টেম্পারেচারে নিয়ে কি করি, ওই 72.2 অ্যাটম 9 অ্যাটম চাপ প্রয়োগ করি, তখন সে আসলে তরলে পরিণত হয়। এই জন্য সেটা কি? সন্ধি চাপ। আশা করি আমরা সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ কাকে বলে সেটা পারলাম। এখন সন্ধি আয়তন। সন্ধি আয়তন, সন্ধি তাপমাত্রাকে আসলে স্বাভাবিকভাবে আমরা টি দ্বারা প্রকাশ করি, টিসি বা হ্যাঁ টিসি দ্বারা প্রকাশ করতে পারি আমরা এটাকে, সন্ধি টেম্পারেচারকে। আচ্ছা, এখন আসেন আমরা এইভাবে এক্সাম্পল দিয়ে দিব। এখন আসেন সন্ধি আয়তন। কি? সন্ধি আয়তন। সন্ধি আয়তন এখন প্রশ্নটা সন্ধি আয়তন কাকে বলে? এখন বলেন তো সন্ধি আয়তন কাকে বলে? সন্ধি তাপমাত্রা ও চাপে
আমরা বলবো এটাই যে সন্ধি তাপমাত্রা ও চাপে, সন্ধি তাপমাত্রা অর্থাৎ সন্ধি তাপমাত্রা ও সন্ধি চাপে এক মোল পরিমাণ গ্যাসের আয়তনকে তার সন্ধি আয়তন বলে। এক মোল পরিমাণ ওই পদার্থের আয়তনকে সন্ধি আয়তন বলে। আমি তিনটাকে আবার একটু বলে ফেলি। যে তাপমাত্রায় কোনো গ্যাসের যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করলেও তাকে তরলে পরিণত করা যায় না, অথচ ওই তাপমাত্রায় বা তার নিচের টেম্পারেচারে চাপ প্রয়োগ করলে তাকে তরলে পরিণত করা যায়, তাকে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বলে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এখন আসেন সন্ধি চাপ। সন্ধি তাপমাত্রায় বা সংকট তাপমাত্রায় কোনো গ্যাসের মধ্যে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত হয়, সেটাকে বলে সন্ধি চাপ। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হলো কি 72.9 অ্যাটম। সন্ধি আয়তন, সন্ধি তাপমাত্রা সন্ধি চাপে এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনটা আসলে কি সন্ধি আয়তন। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।